30 কোটি টাকা ছিল এখানে কাজী আমিন সাহেব থাকতে, উনি রাখার সময় 30 কোটি টাকা রেখেছে। অনেক কাছে তথ্য নেই, আন্দাজে কথাবার্তা বললে হলো না তো। সেখানে আনছে সে 30 কোটির মধ্যে গত কিছুদিন আগে বিডার চেয়ারম্যানে 45 কোটি টাকা পকেটে করে নিয়ে বিদেশে চাকরি খোঁজার জন্য, কারণ গভর্নমেন্ট ইলেকশনে ডিক্লেয়ার করছে যদি ওইটা উনি এই গভর্নমেন্টে থাকে ওই কথা, তাহলে 2.5 মাস তার মেয়াদ। তো 2.5 মাসের মধ্যে সে এখন অন্য জায়গায় চাকরি খোঁজার জন্য এখানে অন্যরা তার অন্য অফিসাররা সাইন করে নাই, সে তার সিগনেচারের টাকা উঠে ওই যে যেটা এনরোল করতে গেলে রেজিস্টার করতে বিনিয়োগ করতে গেলে দরখাস্ত করতে একটা ফি আছে, ওই ফি এর টাকা 30 কোটি টাকা হচ্ছে, সব টাকা খরচ করে শেষ হয়ে গেছে। ওনারা বলছে যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে, তাহলে 2.5 মাস আছে, 2.5 মাসের মধ্যে ওনার এত বড় বড় চুক্তি করে কি টাকা লাগছে ওনার? এত দেশপ্রেমিক হয়ে গেছে সবাই। আমরা আইনগত ভাবে ওনাকে আমরা নিতে পারি না, তবু আমরা মেনে নিছি কেন? কারণ উনি কোর্ট কর্তৃক দণ্ডিত হয়ে টাকা জমা দিচ্ছে গ্রামীণের, সেটা আমরা ওভারলুক করছি। কেন করছি? সেটা করছি এই জন্য যে তখন এই প্রয়োজনের মধ্যে একটা আস্থা হতো, কাউকে তো মানতে হবে কেউ। তো এখানে এখন দীর্ঘমেয়াদী আসাতে অনেকগুলি কথা আসতেছে এখানে, যেখানে আমার যদি বিছনা পাক না থাকে নামাজ পাক হবে না। তো সেখানে আমি প্রথম বোর্ডের ওখানে যে চুক্তি করতেছি কাকে দিয়ে, দুর্নীতিবাজ একটা লোকের, তার দুর্নীতির মামলা চলমান আছে, আমি দায়িত্ব নিতে বলতেছি। সেখানে সিবাট বাজার পর্যন্ত আপনার শিপিং মিনিস্টার তার টেলিফোন করেছে দুদকের চেয়ারম্যানকে, আমি তো এটা দায়িত্ব নিয়ে বলতেছি, এটা ডকুমেন্ট না থাকলে আমি বলতেছি। তো সেখানে একটা দুর্নীতিবাজ লোকের দিয়ে আমি চুক্তি করবো কিভাবে? আর এটা কিনে এটাকে পরক্রিয়া, এটা পেপারে দেওয়া হয় নাই কেন? জাতীয় আন্তর্জাতিক পেপারে দিতে হবে, তারপরে যাই ওটা পাবলিক প্রকিউরমেন্ট রুল ভায়োলেশন করছে। এখানে আমরা তথ্যবিদ আন্দাজে কথা বলে তো হবে না। এখানে পাবলিক প্রকিউরমেন্ট রুলসে বলা আছে কোন টেন্ডার করতে গেলে একাধিক পত্রিকা দিতে হবে, টার্মস এন্ড কন্ডিশন আগে জানতে হবে। আমরা ওনাদেরকে জানতে চাবো কেন? তাদের নিজের দায়িত্ব হচ্ছে এটা পত্রিকা প্লাস করে জাতীয় আন্তর্জাতিক পত্রিকা দিয়ে তারপরে এটা বন্দরটা মেজারমেন্ট দিতে পারতো। আর যারে দিছে প্রথমত ইমামতি করতে গেলে গাঁজা খায়, তারা তো আমি জানার পরে সে তারে দিয়ে আমি ইমামতি কি করি ওঠে ট্রাস্টের উপরে দুর্নীতির মামলা চলমান, তার দিয়ে আমি চুক্তি করলে দেশের স্বার্থ রক্ষা হবে, সে তো আগে দুর্নীতিবাজ প্রমাণিত। তো সেখানে এখানে করা হয়েছে এগুলো তাত্ত্বিক কথা বললে তো হবে না এখন। আর এই গভর্নমেন্টের তো এখানে তাদের বলা আছে, তার জুডিকশন বলা আছে সেম নেচার অফ গভর্নমেন্টের জন্য এর আগে গভর্নমেন্ট গুলো হয়েছে, সে কি করতে পারবে, সে শুধু নির্বাচন ছাড়া অন্য কিছু করতে পারবে না। আর যেটা সংস্কার কথা বলছে, সংস্কার কমিশন নয়, এটা কমিটি। সংস্কার কমিশন করতে গেলে আগে আইন করতে হবে, এটা ব্যারিস্টার সাহেব বলুক, এটা আগে আইন করতে হবে, কিভাবে চলবে, রুল কিভাবে হবে, আগে তার রুল করতে হবে, আইন করতে হবে, আইন করার পরে তারা কমিশন ফর্ম করবে। কমিশনের এই যে কমিশনের যে চেয়ারম্যান নিয়োগ করছে এর কোয়ালিফিকেশন কি, কিসের ভিত্তিতে নিয়োগ করা হয়েছে? আচ্ছা গেল এটা, তার মানে এটা উনি এটা কমিশনে না, এটা অবৈধ হবে। কমিশনের কথা আইন কই, কমিশন কিভাবে চলবে, তার জুরিডিকশন কি, তার তো গাইডেন্স রাষ্ট্রপতি চলে সংবিধানের মাধ্যমে, রুলস অফ বিজনেস সিবাট বাজার চলে। তাহলে এই যে কমিশন করছে, কমিশন কিসের ভিত্তিতে চলতেছে? এটাকে আলী রিয়াজের একটা কথা বললে হবে, এরা আর বিদেশি নাগরিক সবগুলি গেল এটা। দ্বিতীয় নম্বর হলো আর ওই যে ইয়ের কথা বলা হয়েছে যে এই যে বিডার চেয়ারম্যানে ওখানে যখন রেজিস্টার করতে হয়, এখানে বিনিয়োগের জন্য কোনো লোক দরখাস্ত করলে রেজিস্টার একটা ফি নেয়, সেখানে 30 কোটি টাকা ছিল। এখানে কাজী আমিন সাহেব থাকতে বিডার কোনো একটা গ্লাস কিনলে গ্লাসটাকে দেখে যে টাকাটাতে 10 টাকা থেকে যে 10 টাকার গ্লাস কিনা, উনি রাখার সময় 30 কোটি টাকা রেখেছে। অনেক কাছে তথ্য নেই, আন্দাজে কথাবার্তা বললে হলো না তো। সেখানে আনছে সে 30 কোটির মধ্যে গত কিছুদিন আগে 45 কোটি টাকা পকেটে করে নিয়ে বিদেশে চাকরি খোঁজার জন্য, কারণ গভর্নমেন্ট ইলেকশনে ডিক্লেয়ার করছে যদি ওইটা উনি এই গভর্নমেন্টে থাকে ওই কথা, তাহলে 2.5 মাস তার মেয়াদ। তো 2.5 মাসের মধ্যে সে এখন অন্য জায়গায় চাকরি খোঁজার জন্য এখানে অন্যরা তার অন্য অফিসাররা সাইন করে নাই, সে তার সিগনেচারের টাকা উঠে ওই যে যেটা এনরোল করতে গেলে রেজিস্টার করতে বিনিয়োগ করতে গেলে দরখাস্ত করতে একটা ফি আছে, ওই ফি এর টাকা 30 কোটি টাকা হচ্ছে, সব টাকা খরচ করে শেষ হয়ে গেছে, 1 টাকাও আসে নাই, 1 টাকাও আসে নাই। আসে তারপর আবার কি করছে, পেপারে না দিয়া 4 জন ম্যানেজারকে নিছে ডিপটি ম্যানেজার লেভেলের, তাদের 5 লাখ করে বেতন। একটা ম্যানেজারের বেতন কত পায়? সেক্রেটারিদের বেতন 1 লাখ টাকা, সেখানে সে 5 জন নিছে, কোনো পেপারে বিজ্ঞপ্তি দেয় নাই। এই যে বিডিআর চেয়ারম্যান 5 জন ব্যাংকের, যে ব্যাংকে সে চাকরি করছে তার সহকর্মীদের থেকে। বিডার বর্তমান চেয়ারম্যান আশিক চৌধুরী যেটা বললেন যে উনি 30 কোটি টাকা নিয়ে গেছেন নিজের ইচ্ছায়, মানে এটা আসলে সোর্সটা কি, কোন সোর্স? আমার সোর্স তো আমি বলবো না, আমি বলছি উনি চ্যালেঞ্জ করুক নিছে কিনা, আমি তো মিডিয়া বলতেছি উনি সোর্স, আমি সোর্স তো বলবো না, আমাদের মিডিয়া আমাদের না আমাদের মিডিয়ার ইথিক্সের বাইরে প্রকাশ করলেন না, আমি প্রকাশ করছি, সেই জন্য আমি দায়িত্ব নিতে বলছি। আমি উনি চ্যালেঞ্জ করুক, উনার 30 কোটি টাকা যে উনি আয়োজন করছে না, এই করছে সেই করছে। আমি আরেকটা কথা বলি, উনি বিভিন্ন মিডিয়ার লোকজনকে পয়সা দিয়ে ওনার সব গুণগান গাওয়ার জন্য বিভিন্ন ওই যে অনলাইন ইয়েদেরকে টাকা দিয়ে প্রচার করতেছে। আমি মিডিয়াতে এই কথা বলছি কি, দায়িত্ব না জানলে, তথ্য না থাকলে আমি বলছি, তাহলে উনি চ্যালেঞ্জ করুক আমাকে। উনি এখান থেকে
45 টাকা ওয়ার্ল্ড ব্যাংকে চাকরি নেওয়ার জন্য 45 লক্ষ টাকা ক্যাশ উঠাই নিছে, আর বাকিগুলি খরচ দেখাইছে। ওই যে কাজী আমিন আমাদের বন্ধু ছিল, এখনো ওখানে অনেক লোক আছে আমাদের জানাশোনা, আমি বললে তাদের সমস্যা হবে। আমি তো এমনি বলতেছি না, এই যে এটা তথ্য না হলে আরো রাস্তার থেকে 10 জনকে ডেকে আনলে একরকম কথা হবে, আর তার কাছে তথ্য আছে যে আইন জানে তার কথা হবে আরেক রকম। তো সেখানে আমি এই কথা বলছি, আমি তো বলছি দুদুকে উনি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা আছে। এখানে শিপিং মিনিস্টার ফোন করছে, শিপিং মিনিস্টার ফোনের পরে চিফ অ্যাডভাইজার ফোন করছে। তো এটা তো আমি দায়িত্ব নিয়ে বলতেছি, তথ্য না থাকলে বলতেছি। তো সুতরাং আমার কথার লোক অন্যদের কথা মিলবে না, আমি তথ্যভিত্তিক কথা বলছি, রুলস এর কথা বলছি। তো সেখানে কথা হলো যে এইটা। আর ইন্টেরিয়াম গভর্নমেন্ট যেটা হচ্ছে, ইন্টেরিয়াম গভর্নমেন্ট যেহেতু বলছি, ইন্টেরিয়াম গভর্নমেন্ট তো ডেট করার কথা না, যেদিন আবেদন হচ্ছে সেটা অটো রেস্টোরের কথা। ওখানে হয়তো একটা বলে দিতে পারতো যে এই গভর্নমেন্ট আবার শপথ নিলে তারা কেয়ারটেকার হিসেবে হবে, তাহলে এদের কোনো সমস্যা হইতো না। কারণ সেটা তো যোগ্যতা লাগবে, তো এটা জানতে হবে। তো জানলে তো ওই কথা করে আপনি যেই দিকে নিব আমি নিতে পারি, তো এই গভর্নমেন্ট আবার শপথ নিত, এই গভর্নমেন্ট যারা বিতর্কিত কিছু আছে অ্যাডভাইজার, এই সুযোগে তাদের বাদ দিতে পারতো, যে এখন ওইটা গভর্নমেন্ট, ওই গভর্নমেন্ট নাই, তোমরা অ্যাডভাইজার ছিল তোমরা বাদ দাও, বিতর্কিত বাদ দিতে পারতো। এখন শুধু যদি সিপ্যাট ওখানে কোর্ট থেকে রায়টা দিয়ে দেওয়া হয় যে তত্ত্বাবধায়ক বলবৎ করা হলো, এর সঙ্গে একটা লাইন যোগ করে দেওয়া হয় যে ইনারা কনভার্টেড আছে তত্ত্বাবধায়ক এবং তারা শপথ নিতে হবে, এই কথা বলে দিলে হইলো। তাহলে এখানে সুযোগে আমাদের ইউনূস সাহেব তার যেগুলি বিতর্কিত আছে উনি তো মানে কাউকে বাদ দিবে এটা উনি দিতে পারেন না। নাহলে আমাদের স্থানীয় সরকার মন্ত্রীর বিরুদ্ধে এত কথা আসার পরে পোর্টফোলিও চেঞ্জ করতে পারেন উনি ইলেকশন দিবে। এগুলো ভাবলে তো অনেক কথা ভাবতে হয়, কিন্তু যুক্তির মধ্যে তো এগুলো পড়ে না। যে একটা আমাদের যে আমরা যে আশা করি ওনাদেরকে আনছি, স্পার্টটি আনলাম, আমি এক হোটেল থেকে আর হোটেলে কেন যাব? ওই হোটেলে ভালো খাওয়াইতে হবে তো, জায়গা যে হোটেল ছিল যা খাওয়াচ্ছে এর চেয়েও খারাপ খাওয়াচ্ছে, এর চেয়েও বাসি খাওয়াচ্ছে, তাহলে আমি কি ওই হোটেলে যাবো? তো আমাদের রাজনীতিবিদরা পারে নাই, কিন্তু আমরা এই বিশেষজ্ঞ লোকরে আনলাম, তো ওনারা এরকম হ্যান্ডবল করতেছে কেন? ওনারা একটা পোর্টফোলিও চেঞ্জ করতে পারছে না, তাহলে ওনাদের উপরে আমরা কি করে আস্থা রাখবো? একটা আইন শৃঙ্খলা ঠিক আছে, ট্রাফিক সিগন্যাল ঠিক হয়েছে, ঠিক তো হয় নাই। তো এখন ইলেকশন করবে, ইলেকশন দিয়ে কি দিয়ে করবে? ইলেকশন কমিশনে যারা রাতের ভোট দিনের ভোট রাতের করছে ওই লোকগুলি সব আছে, একটা লোক তো সাসপেন্ড করতে পারে না। আমরা কমিশনটা ভালো করছে, কমিশন চেষ্টা করছে আপন 4 জন লোক সিভিল ইলেকশন অত্যন্ত ভালো সৎ লোক। এইবারে উনি আপনার আমি রিকোয়েস্ট করি বিদেশিদের, আমরা বলে বিদেশি যোদ্ধা বলতেছি, আমরা পরে রেমিডেন্স যোদ্ধা বলছি, তাদের ভোটের কোনো অধিকার নেই। এইবারে উনি চালু করছে এটা, কয়েদিরা ভোট দিতে পারতো না, এটা উনি চালু করছে, এটা প্রশংসনীয়। আমি এই অনুষ্ঠানের মাধ্যমে ওনার কমিশনকে ধন্যবাদ জানাচ্ছি, তারা যেটা ভালো করছে। আমরা দুষ্ট দমন শিষ্টের পালন করতে হবে, আমাদেরকে ভালো লোকের প্রশংসা করতে হবে, খারাপ লোকের সমালোচনা করতে হবে। যেমন আমি শিপিং মিনিস্ট্রি শিপিং এর চেয়ারম্যানের কথা বললাম, আবার এখন ইলেকশন কমিশনের প্রশংসা করলাম। ওইখানে কয়েদিরা ভোট দিতে পারতো না, কয়েদি তো অনেক ক্লাসে বিচার হয় নাই, আর বিচার হলে তার ফান্ডামেন্টাল রাইট। যেমন রশিদ ফারুকের ফাঁসি হয়েছে, কিন্তু তাদের ডাক্তারি খাওয়াইছে। মার্ডার কেসের আসামিরও তার মানবিক দিকগুলি ঠিক রাখতো, তার চিকিৎসা করতে হয়, হ্যাঁ, তাকে খাদ্য দিতে হয়। তো সেই জন্য এখন যে লোকগুলি, এতগুলি লোকের রাতের একটা লোক তো চ্যালেঞ্জ করলো, বললো না যে আমি চাকরি করবো না, বা রিজাইন করলো না, যে রাতের ভোট হাসিনার কথা যে চিল মারলো রাত্রে, একটা বিবেকবান লোককে আমরা পাই নাই। তো ওই লোকগুলি তো ভোট করালে আবার ভোট স্বচ্ছ হবে কি করে? আমাদের ভোটটা সমস্যা না, ভোট সমস্যা ছিল ক্রেডিবল ইলেকশন, গ্রহণযোগ্য ইলেকশন, পার্টিসিপেটরি ইলেকশন। তো এখন তো পার্টিসিপেটরি ইলেকশনও নাই, ক্রেডিবল হবে কারে দিয়া? ওই লোকদের যারা দিনে সিলমারি আন্না হাসিনারা খুশি করছে, ওই লোকদের দিয়া। তো এটা আমরা কেন আশা করব? তো এখন তো উনি তো ওইগুলি করতে পারছে না। উনার ফরজ কাম যেটা, ফরজ বাদ দিয়ে সুন্নত নিয়ে টানাটানি, উনি ভোট দিচ্ছে, রাস্তা দিয়ে বন্ধ হচ্ছে। উনার তো ফরজ কাম হলো আগে 15 বছর কেউ ভোটাধিকার ছিল না, ভোটাধিকার নিশ্চিত করা। তো হিসাব বাদ দিয়ে উনি সুন্নতের দিকে অপশনাল সাবজেক্ট কেন যাচ্ছেন? আর সেটা যাচ্ছেন ভালো কথা, যাবেন, আপনি ম্যানেজমেন্ট হায়ার করতে পারেন, কিন্তু সেখানে প্রকিউরমেন্ট রুল ফলো করতে হবে তো আপনাকে। প্রকিউরমেন্ট রুলসে বলা আছে একাধিক পত্রিকা, এখন কোনো একটা গভর্নমেন্ট ওয়ার্কস মিনিস্টার আমাকে কাজ দিতে পারবে না, তাকে ফেভারে প্লাস করতে হবে, টেন্ডার দিতে হবে, টেন্ডার টার্মস এন্ড কন্ডিশন থাকবে। আমরা ম্যানেজমেন্ট হায়ার করা খারাপ কিছু না, আমি সেটা বলি নাই, বলছি যে এটা সিস্টেমটা কি, এত তাড়াহুড়া কেন? ওনাদের মেয়াদ আছে, ওনারা বলছে যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে, তাহলে 2.5 মাস আছে, 2.5 মাসের মধ্যে ওনার এত বড় বড় চুক্তি করা কি টাকা লাগছে? ওনার এত দেশপ্রেমিক হয়ে গেছে সবাই, এত দেশপ্রেমিক হয়ে গেছে, ওখানে চুক্তিপত্রের মধ্যে মালপানির ব্যাপার আছে, সেই জন্য এসব ম্যানেজমেন্টটা দিচ্ছে। ম্যানেজমেন্টের স্বচ্ছতা নাই। আমার তো স্বচ্ছতা হবে, নির্বাচিত গভর্নর হলে তো স্বচ্ছতা ছাড়া টেন্ডার দিতে পারবে না, সেখানে তাকে পাবলিক প্রকিউরমেন্ট রুল ফলো করতে হবে। এই দ্বিতীয় নম্বর হলো যে এখন যদি এই যে এখন সামনে এটা ডেটও ফেলাচ্ছে, আর বলছে যে সরকারের ম্যান্ডেট নিচ্ছে, আমাদের মেজর সাহেব যে বললেন যে ওনারা সুপ্রিম কোর্টের নেওয়া হয়েছে, গভর্নমেন্ট তৈরি করা হয়েছে, সে কাগজটা কই? সে কাগজটা তো দিতে পারে নাই, কাগজ এখন পর্যন্ত, এটা পাবলিকের ডকুমেন্ট, দিতে পারে পাবলিক, যে কোনো লোক আবেদন করে দিব, দেয় নাই, আমরা চাইছি দেয় নাই,
পরে আমি মহসিন রশিদ সাহেবের যে মামলা করা হয়েছে ডেট পড়তেছে খালি, যে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস পলাতক, কোর্টটা করলো কোথা থেকে, ওয়াটার শিট কই, একটা ওয়াটার তো লাগবে, আর পলাতক গভর্নমেন্ট ওটা লাগেও নাই, তোমরাই বলতেছো, তো তুমি যখন বলতেছো তুমি তো সেটা ফলো করে, রুল ফলো করতে হবে, তো সেটা তো মানতে হবে। সংবিধানে রয়েছে, সংবিধানের আলোকে শপথ নেওয়া হয়েছে, উনি অ্যাডভাইজার, কার অ্যাডভাইজার, সুপ্রিমিয়ার অ্যাডভাইজার, তো উনি অ্যাডভাইস কি ওনারা দেন, বা উনি ওনার থেকে অ্যাডভাইজার নেন, উনি বিদেশ থেকে রিপোর্ট করতে হবে নিয়ম হলো অ্যাডভাইজার হিসেবে, যেহেতু উনি অ্যাডভাইজার, উনি তো ইয়ে না, তো উনি একজনের অ্যাডভাইজার, তো অ্যাডভাইজার সেটা হলো সব, এগুলি কি, তো জাতির লোক তামাশা করতেছে এরা, জাতি তো তামাশার পাত্র না। দেশে আমাদের জীবন থেকে অনেকগুলি লোক 15টা মাস চলে গেছে, কোনো অ্যাচিভমেন্ট আমরা দেখাতে পাচ্ছি না। তারপরে এখন আবার রেফারেন্ডাম দিচ্ছে, রেফারেন্ডামে ইলেকশন কমিশন প্রস্তুতে না এটার ব্যাপারে, তো ইলেকশন কমিশন প্রস্তুত না, আবার তারে ভোটের বাক্স তৈরি করতে হবে, আবার এই যে 65,000 গ্রামে হানা ভোটের জন্য যাইতে হবে, তাদের প্রিপারেশন হচ্ছে ইলেকশনের জন্য, এখন তাদের লোক কনসাল্ট না করে ফট করে রেফারেন্ডাম দিয়ে দিছে।